এই পাকিস্তানিরা যে ঘন ঘন, পাকিস্তানের জেনারেলরা যে ঘন ঘন বাংলাদেশে আসছে, এর মানে মাজেজাটা কি, এর উদ্দেশ্যটা কি? এটা তো স্বাভাবিক, সবাই বুঝতে পারে যে তাদের মাঝে যা হইলো বাংলাদেশকে তাদের পুরনো ভাইকে ফেরত পাওয়ার, এটা তো অনেক আগে থেকে তারা ঘোষণা দিয়েছে যে পুরনো ভাইকে তারা ফেরত পেয়েছে, আমরা তাদের পুরনো ভাই হয়ে গেছি। কারণ বড় ভাই তো হইতে পারবো না, আমাদেরকে ছোট ভাই বানাতে চায়। তো ভারতের সাথে আপনি আহ কি বলে ইয়ে হইতে চান না, মানে বড় ভাই ভারতকে মানেন না, পাকিস্তানের বড় ভাই মানেন, সেই জন্যই তাদের এত বড় সভা, তারা এটা আসে ওইটা আসে। কিন্তু আমার কাছে একটা জিনিস কি জানেন, আমরা এদেরকে খুব বেশি গুরুত্ব দেই, এদের চারানা দাম না দিলে কিছু আসা যায় না। এই ফকিরের জাত একটা, যারা ভিক্ষা করে খায়। আজকে আমি একটা ইয়ে দেখলাম যে ইন্টারভিউ পড়লাম, কালকে পড়েছি, এএনআই এর সাথে একটা ইন্টারভিউতে। হ্যাঁ, এরা তাদের নিউক্লিয়ার উইপন বিক্রি করে দিচ্ছে। মানে বিক্রি মানে কি, মিলিয়ন 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 শব্দটা এরকম। ওই সিআইএ অপারেটিভ যিনি ম্যানেজার ভুট্টোর সাথে পর্যন্ত কথা হয়েছে তার, তিনি একেবারে মানে পারভেজ মোশাররফ পর্যন্ত পৌঁছানোর মতো একটা ব্যক্তি ছিলেন। তার একটা ইন্টারভিউ তিনি বলছেন যে এরা তো পাকিস্তানিরা তো আহ, তাদের নিউক্লিয়ার আর্সেনাল গুলোর নিয়ন্ত্রণ পারভেজ মোশাররফ বিক্রি করেছে মিলিয়ন মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলার, তার মানে বিলিয়ন বিলিয়ন ডলার, মানে মিলিয়ন 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 ডলার বিলিয়ন ডলার। এরা হলো এই জাতি, নিজেদের যা কিছু আছে সব বিক্রি করে দিয়ে হইলো তারা ওই আর্মির একটা বা পাকিস্তান মুর্দাবাদ বা পাকিস্তান জিন্দাবাদ নিয়ে ব্যস্ত থাকে। তা আমরা তাদের তাবেদার হইতে যাচ্ছি। তা নাহলে দেখেন ছাগলের 3 নম্বর বাচ্চা এটা, যেটা এই দেশে আসছে আজকে, বা ইউনুস আলী মাতব্বরের সাথে যে দেখা করছে, এই মাতব ইউনূস আলী মাতব্বর। হ্যাঁ, হ্যাঁ, এই হুম। মাতব্বরের সাথে যে দেখা করছে, এই লোকটা কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা। আপনি জানেন এর সিনিয়র মোস্ট জেনারেল কিন্তু, এ কিন্তু চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফস, মানে আর্মি, এয়ারফোর্স, নেভি, আদার নিকা ফিকা অনেক কিছুর সে চেয়ারম্যান কিন্তু। চেয়ারম্যান পাকিস্তানে চেয়ারম্যান হলো যতই সে 1 নাম্বার হোক না, কিন্তু তারা ট্রিট করে হলো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, ওর স্যারে না কেউ দাম দেয় না। হ্যাঁ, ইয়া কি বলে কি বলে ওর নাম আসিম মুনির, হ্যাঁ ওর জুনিয়র, সে ফিল্ড মার্শাল, এই হলো জেনারেল হয়ে জয়েন্ট চিফ এরিয়া। পাকিস্তানে কোনো নিয়ম কানুন চলে না। হ্যাঁ, বড় ভাই ছোট ভাই বলে কোনো জিনিস না, তাদের কোনো পদ পদবীর ব্যাপার নাই, তারা যে যেখানে পারে যেমনে পারে তারা ইয়ে। তো এর একটা অনিয়ম এবং অনিয়ন্ত্রিত একটা দেশ, একটা ফকির দেশ, খাইতে পায় না, এবং ভাইয়ে ভাইয়ে মারামারি করে। আর্মি এমন কোন সিভিলিয়ান পজিশন নাই যেটার উপর নিয়ন্ত্রণ রাখে না। যে দেশটা এরকম, সেই দেশের একটা জেনারেল বাংলাদেশে আসছে। আমাদের আর আমাদের আর্মি চিফ তার সাথে দেখা করছে কিনা সেটার কোনো খবর নাই কিন্তু এখন পর্যন্ত। আমাদের পিএসও দেখা করছে কিনা এটার কোনো খবর নাই। ইভেন সাধারণত আহ, রাষ্ট্রের প্রধান, মানে সরকার প্রধান যিনি থাকেন, তার সাথে যদি বাইরের কেউ দেখা করে, মানে আর্মি পার্সন যদি দেখা করে, তখন কিন্তু স্বাভাবিকভাবে ওখানে পিএসওর উপস্থিতি থাকে, কারণ সে হলো কোঅর্ডিনেটর বিটুইন আর্মি, এয়ারফোর্স, নেভি অ্যান্ড দি গভর্নমেন্ট। সে হলো কোঅর্ডিনেটর। ও থাকবে এখানে, কে আসছে কে যাচ্ছে সে খেয়াল রাখবে, এবং সে যথারীতি সেনাবাহিনীর কাছে এটা রিপোর্ট করবে, ডিফেন্স মিনিস্ট্রিতে রিপোর্ট করবে। ওই লোকটা আপনি ছবি যদি দেখেন, ওই লোকটার অনুপস্থিতি কিন্তু এখন সে নাই কিন্তু, পিএসও নাই কিন্তু এখন। এখন ওয়াকারুজ্জামানের সাথে তারা দেখলাম না, পিএসওর সাথে তারা দেখলাম না, দেখলাম কার সাথে, আমাদের মাতবরের সাথে, নিজে নিজে মাতবরছে। হ্যাঁ, তাই জন্য আমি না ওরে বলি ইউনুস আলী মাতবর, মানে গায়ে মানে না আপনার মোড়ল, সে হইলো মাতব্বর। হ্যাঁ, মানুষ খুন করছে, খুনি, কিন্তু সে এর সাথে দেখা করে আরো কতগুলি শিষ্টাচার ভঙ্গ করেছে। যেমন ধরেন আহ কোনো আর্মি পার্সোনাল না, কোনো সাধারণ, আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী পর্যায়ের মানুষদের সাথে দেখা হয়েছে আপনার। সেখানে আপনি যদি ধরেন একটা টি টি পার্টির মধ্যে আপনার দেখা হলো, আপনি আপনি কিন্তু আপনার মানে চায়ের কাপটা নিয়ে কিন্তু তার কাছে যেতে পারবেন না। দিস ইজ দ্য রুল আর সিকিউরিটি রুল আর। কিন্তু এই লোকটা দেখেন, সে স্টিক হাতে, তারপরে তার আপনি যদি ছবিটা ফ্রেমিং করেন, আপনি একটা একজন মানে কি বলে ছাগলের 3 নম্বর বাচ্চার হাত, 2 হাত দিয়ে চেপে ধরে রাখছে আমাদের ইয়ে এই যে মাকবর। তিনি মনে করছেন যে এই তারে বাঁচাবে, এই জন্য 2 হাত ধরে, আপনি দেখেন ছবিটা যে একটু প্লিজ আপনি প্লে করতে পারেন, আপনার জনগণরা যদি দেখাইতে পারেন, দেখেন সে কিরকম একটা স্ত্রী খাতে তো প্রশ্নই আসে না। মানে একজন প্রাইম মিনিস্টার বা এই মর্যাদার লোকের সামনে যাওয়া, কারণ তার সিকিউরিটি প্রশ্ন।
হুম তারপর শিষ্টাচার ইয়ে ভঙ্গ করেছে সে, যেটা দেখেন সে কোন জেনারেল দেখেন আপনি, আমাদের ওয়াকারুজ্জামান বলেন, পিএসও বলেন, যারা তার কাছে যেতে পারে, প্রধান উপদেষ্টার কাছে যেতে, তারা কিন্তু টুপি পরে না, এটা হলো জেস্চার। হুম। শালা কিন্তু টুপি পরা, সরি আমি শালা বললাম, আমার শালা শালা বলেন। এরকম। তো এ টুপি পরা খেয়াল করছেন জি। কতগুলি শিষ্টাচার ভঙ্গ করছে? একটা হলো স্টিক, আরেকটা হলো টুপি পরা, আরেকটা হলো সে হাত বাড়ায় রাখছে আমাদের প্রধান উপদেষ্টা শিষ্টাচার ভঙ্গ করে তার দুই হাত মানে ঝাপটায় ধরে রাখে না, এরকম। আমার চেষ্টা করছিলাম ছবিটা আনতে পারি কিনা দেখার জন্য। আচ্ছা। দেখালে আপনি বুঝতে পারবেন যে ওখানে কতগুলি শিষ্টাচার ভঙ্গ হয়েছে। হুম হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এগুলো দেখে আমার কাছে মনে হলো দেশটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। এইটা কি শালা দুলাভাইয়ের সম্পর্কের মধ্যে যাচ্ছি, বড় ভাই ছোট ভাই সম্পর্কে যাচ্ছি, কোন সম্পর্কের মধ্যে আমরা পতিত হইলাম এই মাতবরের আমলে? যে তো এইটাই আর কি, আপনি যখন বলছেন যে এই আমি এই জেনারেল কোনো মিশন দেখি না, এই জেনারেলের সাথে যেটা আছে, যেটার হুম। সাথে আসছে জয়েন্ট ইকোনমিক কমিশনের যেটা, জি। ওটাও কিন্তু ডেঞ্জারাস একটা মিশন। দেখেন হুম। আমাদের আমাদের ওখানে কমার্স মিনিস্টার কি যেন, কে যেন ছিল, সালেউদ্দিন সাহেব। হ্যাঁ, জি। পাকিস্তানের সাথে একটা জয়েন্ট কমিউনিকে, মানে জয়েন্ট কমিউনিকে মানে কি একটা মানে অ্যারেঞ্জমেন্ট আর কি, সেটা হলো কি অ্যারেঞ্জমেন্টটা কি, কি দিলে কি, ও হালাল, হালাল, আহারে হালাল, হালাল বাংলাদেশ ছেয়ে গেছে। আমি জানতাম না যমুনা টেলিভিশনের মালিক যমুনা গ্রুপকে আমরা গালাগালি করতাম যে ভুয়া হালাল বিক্রি করে বলে, হালাল বিয়ার বিক্রি করে দেয়। হ্যাঁ, তাদের হুম। বিয়ারও আছে কিন্তু হালাল, যমুনা। এখন পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে কি জানেন, জয়েন্ট ইকোনমিক কাউন্সিলের মিটিং হয়েছে। মানে এবং কি ছবিটা আমি হিসাব, পেয়েছি, কিন্তু আমি ছবিটা দেখাতে পারছি না। আমি একটু ক্লোজ করে দেখাই দেখাই দেন। যতটুকু সম্ভব। না হ্যাঁ, এই ছবি না, এই ছবি না, ওই যে এই যে নিচেরটা, এটা হ্যাঁ। এটা। হ্যাঁ, দেখেন, এটা তো হলো তাকে উপহার দিচ্ছে রে ভাই, ওইটা যেটা ফর্মাল, ওইটা যদি আপনি দেখেন যে তার সাথে হাত মিলাইছে না, হাত দুই হাত ধরে রাখছে, আরো ছবি আছে তো। জি জি, আমি 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 পাচ্ছি। হ্যাঁ। দেখেন না দুই মানে হাত চেপে ধরে বসে আছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব যেরকম বিভিন্ন জায়গায় বৈঠকে গেলে এই যে মেলনির সাথে, মেলনির সাথে কিন্তু মেলনির দুই হাত ছাপটায় ধরে থাকে। এটা কেন করে থাকে, এরকম করে আমি জানি না, খামচায় ধরে আর কি। মানে আমার মনে হচ্ছে এটা লাস্ট লাস্ট ইয়ে আর কি, তার পোস্ট আর কি, যেখানে এটা না ধরলে সে বাঁচে না আর কি। তা এই যে জয়েন্ট ইকোনমিক কাউন্সিলের মিটিংটা হইলো, এইখানে আমরা ঐক্যমতে আসলাম কি, আমাদের হালাল জিনিসপত্র বিএসটিআই সিল মেরে দিবে, হালাল পাকিস্তানে বেচা যাবে, পাকিস্তানে সিল মেরে দিবে, বাংলাদেশে বেচা যাবে। ভাই আপনি হালাল সম্পর্কে নিশ্চয়ই, আপনি পশ্চিমের দেশে থাকেন, হালাল সম্পর্কে আপনি মুরগি জবাই হয় কেমনে বলুন তো? আপনি জানেন কিনা জানেন না, আমি মুরগি যেখানে জবাই হয় সেই কারখানার ভিতরে ঢুকে দিচ্ছি। কেমনে জানেন? আমি ঢুকে, আমি জানি বলে, মানে এগুলো তো আমি ঢুকছি বলে আমি বলতে পারি। তারা হালাল বানায় কেমনে, এটা হলো ওদের মাইক আছে, ধরেন একটা লম্বা একটা ইয়ের মধ্যে 500 বা 1000 মুরগি ঝুলাই দিল আর কি। ঝুলাই দেওয়ার পরে ওদের যে কাটিং মেশিনটা আছে না, যে ব্লেডটা, এই ব্লেডটা চালানোর আগে তারা ওই মাইকের মধ্যে আল্লাহু আকবার বলায়, আর পুরোটা কল্লার নিচে ফেলায় দেয়, সবগুলোর কল্লা কিন্তু নিচে। এটা হালাল কেমনে হলো? আপনার তো বাংলা মুসলমানদের নিয়ে কল্লা আপনি আলাদা করতে পারবেন না, এক। আর প্রতিবার জবাইয়ের জন্য আপনি আল্লাহ আকবর বলতে হবে বা ইয়ে পড়তে হবে, আর সেখানে একবার আল্লাহ আকবর বলে কিন্তু 1000-এর কল্লা ফালায় দিচ্ছে। কল্লা বিচ্ছিন্ন করলে কিন্তু এটা হারাম হয়ে যায় যদি ইসলাম মানে। এখন এটা হলো আমাদের, এখন কোন হালাল বাংলাদেশে বিক্রি হবে আর কোন হালাল পাকিস্তানে যাবে, সেটা নিয়ে চুক্তি হয়। নির্লজ্জ একটা দেশ, কোথায় টেকনিক্যাল জিনিস। নিউক্লিয়ার নিয়ে চুক্তি করতো, আমরা খুশি হইতাম, মানে ফাটাফাটি ব্যাপার হইতো আমাদের জন্য, যে আর ইন্ডিয়ার সাথে আমরা পাল্লা মারবো, এখন থেকে ইন্ডিয়াকে আমরা আমাদের পকেট থেকে বাইর করে নিউক্লিয়ার ইয়া মেরে দেবো। নিউক্লিয়ার নিয়ে চুক্তি করতো, তো চুক্তিকারীকে আসলে হালাল তারা খাওয়াতো। কোথায় চাচ্ছে কি? এদিকে ধরেন একটা কথা শুনতে পাই, সত্য মিথ্যা জানি না। আপনি আপনি যদি, সবসময় সিরিয়াস বিষয়ে যান কেন? আমি ফান করতে ভালোবাসি। না এটা তো দেখুন, আপনি আচ্ছা জানেন ঠিক আছে। কতজন মানুষ আমাকে আজকে ফোন করেছে যে যেই 15 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, মানে মামলা চলছে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে কিনা, এটা অনেকে আহ, দুশ্চিন্তা করছে। তাদের পরিবার পরিজন অত্যন্ত উদ্বিগ্ন। যারা দেশের মানুষ যারা জানে, তারাও উদ্বিগ্ন। ফান করবো বাট কিভাবে ভাই? ভাই আমি কেন বলতেছি, আপনি এই বিষয়গুলো সিরিয়াসলি দিয়েন না। যেই দেশে শেখ হাসিনার ফাঁসি হয়, সেই দেশের সেনা কর্মকর্তার ফাঁসি হয়, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা উদ্বিগ্ন হওয়ার কি আছে?
না, এখন ধরেন শেখ হাসিনা তো দেশে নাই, তিনি আছেন ভারতে, আচ্ছা ঠিক কিন্তু আছে, এই শেখ হাসিনা কর্মকর্তার দেশে তো নাই, আটক আছে কিন্তু ভাই। কিন্তু আরো তো অন্যান্যরা আছে, তাদেরও তো ফাঁসির ঝোলানোর জন্য সব প্রক্রিয়া করতেছে, এত চিন্তিত হওয়ার কিছু নাই। এই আর্মি চুপ মেরেছিল, যারা আটক হয়েছে আমি তাদের জন্য, আমি অবশ্যই আমার ভেতরে একটু সফটি আছে, বাট দিস ইজ দ্য আর্মি হু প্লেড দ্য রোল, যে রোলের কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, শুধু না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিতাড়িত হয়েছে। এটা কি ভাই, আপনি ওদের জন্য এত উদ্বিগ্ন হন কেন? আমি উদ্বিগ্ন হই না। আমি মনে করি যে যেই দেশে এরা এরা এটাকে ধরেন যে 15 জনের কথা আপনি বলছেন, এরা খুব এত বেশি সিনিয়র না জুনিয়র, কিন্তু এই আর্মি তো অ্যাজ এ হোল আর্মি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে উৎখাত করেছে। আপনি সবকিছুর পরে যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখেন, এটা তো সামরিক অভ্যুত্থান ছিল, সামরিক বাহিনীর লোকরা এর ভিতরে ঢুকে মানুষ গুলি করে মারছে, সেটার দায় এখন শেখ হাসিনাকে চাপাচ্ছে, সেটার দায় এই আর্মি অফিসারদের চাপাচ্ছে। আর্মি তো এর ব্যাপারে কোনো এক করতে পারে না। সো আমার আর আপনার করোনা দিয়ে কি লাভ হবে? ওরা নিজেদেরকে নিজেরা করোনা করা উচিত। আর্মি নিজেকে নিজে করোনা করতে, এবং আর্মি যাদের কাছে আপনি ফোন পান তাদেরকে এই কথাটা বলেন যে হোয়াট ইউর হাজবেন্ড অর ইউর সান ডিড ডিউরিং দিস টাইম, ডিড দে প্লেড এ রিয়েল রোল or they played a role for this what kind of takeover? এখন কোনটা? এত এত সবকিছু তো মনে কষ্ট নেবেন না সুলতানা, আমি সরি আপনাকে অ্যাডভাইস দেওয়ার কারণে, কিন্তু সবকিছু কিছুই ধারণা, বাংলাদেশে একটা সাফারিংস এর মধ্যে দিয়ে যাওয়া উচিত, সবগুলোর ফাঁসি হওয়া উচিত, সবগুলোর হওয়া, তাহলে বাংলাদেশ বুঝবে যে কি হচ্ছে। না হলে আপনি আপনি কি তাদের রক্ষা করে কি লাভ হবে? আপনি রক্ষা করে হবে হলো এই জেনারেলদের রক্ষা করলেন, আপনি হয়তো একটা মেন্টাল তুষ্টি পেলেন যে রক্ষা করলাম, কিন্তু লাভ নাই তো। আপনি আজকে এই জেনারেলদের রক্ষা করবেন, পরবর্তী আরো 5 জন জেনারেল বা 10 জন জেনারেল বাংলাদেশের সাথে বেইমানি করবে, তাই করতেছে। 56 জেনারেলস এখন পর্যন্ত বেইমানের ভূমিকায় আছে বাংলাদেশে। আপনি কার জন্য করোনা করবেন ভাই? এই 56 তো কোনো না কোনো সময় কোর্ট মার্শাল, তখন আপনি কি করবেন? যাবে না? আপনি কি মনে হয় যে বাংলাদেশে যদি রিয়েল একটা গভর্নমেন্ট আসে, যে গভর্নমেন্টটা ন্যায় বিচার করবে, এই যে 56 জন জেনারেল এখন বাংলাদেশে প্রত্যেকটারই তো বিচার হওয়া উচিত, তাদের জন্য আপনার মনে কষ্ট হবে? আমার তো হবে না। হুম, এখন আমি শুনতে পাচ্ছি সীমান্তে ভারতও নাকি বেশ সেনা মোতায়েন করেছে, বেশ মানে সীমান্তে নাকি টান টান অবস্থা, ব্যাপারটা কি বলুন তো? এই ব্যাপারটা হলো যে পাকিস্তানিদের আনাগোনা দেখে কি ভারত উসখুস করছে? না, বিষয়টা এরকম না। তারা তারা বাংলাদেশের জঙ্গি টেক ওভারের পরে তারা ধরেই নিয়েছে তাদের দুইটা ফ্রন্ট হয়ে গেছে এখন। আমি আপনাকে ওদের ওদের তথ্যগুলো দিয়ে আমি আপনাকে বলছি। ভারতের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানের জন্য, হ্যাঁ, বাংলাদেশ ঘিরে যতগুলি মানে বাংলাদেশকে তারা তো 3 দিকে ঘিরে আছে, সে সবগুলো অঞ্চলের 3টা দিকেই 3টা করে অফিস পর্যন্ত করেছে তারা। তাদের জেনারেল যেন ইমিডিয়েটলি ফ্লাই ইন করে ওখানে বসে তারা যেন কমান্ড ইয়ে করতে, তারপর বাংলাদেশকে ওরা থ্রেট হিসেবে দেখছে। তো ওরা নিষ্পিস করার কিছু না, ওরা থ্রেট হিসেবে দেখছে। তা আপনি যদি আপনার প্রতিবেশীকে আপনি দেখেন যে আমার জন্য থ্রেট, আপনি সাবধানতা অবলম্বন করবেন না? সে তারা দায়ী করছে। তারা তাদের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান প্রত্যেকটা বর্ডারে একটা করে অফিস করছে। কেন করছে? আপনাকে তারা পছন্দ করছে না, আপনাকে আপনার 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 মানে আচরণে তারা সন্তুষ্ট না। তার এই জন্য রিজকে সতর্ক রাখছে যে বাংলাদেশ থেকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে। আপনি জানেন আপনার যুক্তরাষ্ট্রে বসে তাহের কি বলছে, ওই যে জামায়াতের তাহের, জঙ্গি তাহের, কি বলছে? বলছে 50 লাখ থেকে যুবক তৈরি হয়ে আছে ভারত আক্রমণ করলে। সে ইনভাইট করছে বাংলাদেশ পাকিস্তান ভারতকে আক্রমণ করার জন্য, মানে তারা আক্রমণ করার জন্য প্রস্তুত, এটাই তো মিন করেছে। তো ভারত কেন সতর্ক থাকবে না? আমি ভারতের অনেক কিছু আমার পছন্দ হয় না, কিন্তু ভাই আপনার প্রতিবেশী যদি আপনার জন্য শত্রু হয়ে যায় তখন আপনি কি করবেন? ন্যাচারালি তারা সতর্কতামূলক, তারা বাংলাদেশে আক্রমণ করবে এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। তারা বাংলাদেশে কোনো ইন্টারভেন করবে আমি বিশ্বাস করি না। আমি এটা কেন বলেন, এটা হলো ভারতের নিজের সিকিউরিটি এখানে ক্ষতিগ্রস্ত হবে যদি বাংলাদেশে তারা হামলা করে, কারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা হলো তারা তারা আক্রান্ত হলে কাউকে মানবে না, কিন্তু এই বাঙালি এই ক্যারেক্টার, কিন্তু ভারত যদি তাদের আক্রমণও করে, ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, বাংলাদেশ আমি নিশ্চিত থাকেন যে এটা জামাতের ব্যাপার না, এটা সাধারণ পাবলিকও কিন্তু ভারতের বিরুদ্ধে চলে যাবে। সো ভারতের রিস্ক কেন নিতে যাবে? হুম, তাহলে এই এই পাকিস্তানের জেনারেলরা ঘন ঘন কেন আসছে, তাদের মতলবটা কি?
মতলব হলে ছোট ভাই বানানো, ছোট না ভাই না, বানায় ছোট ভাই না আপনাদের হয় বানালো, ছোট ভাই বানায় সব বানিয়ে কি এক্সপ্লয়েট করবে। ভারতকে আক্রমণ করবে? না না, কারণ ভারত আমার আক্রমণের চাইতে বেশি হলো বাংলাদেশকে তারা তাদের এখনকার আর্থিক এই মানে আর্থিক যে দুর্বলতা করছে এগুলো বাংলাদেশ দিয়ে তারা পরিপূরক করেছে। আপনি একটা উদাহরণ দেয় আপনাকে, যেই চাল আমরা ভারত থেকে যেই দামে কিনতাম তার চাইতে $2 দিয়ে পাকিস্তান থেকে কিনেছি। পাকিস্তান আমাদের কনভিন্স করতে পেরেছে এই চালটা কেন। কার চাল জানেন? পাকিস্তান এটা ইম্পোর্ট করছে ভারত থেকে। তাহলে আমরা কি করতেছি এখানে? ভারতকে, পাকিস্তানকে কিন্তু তার ইকোনমিক্যালি হেল্প করতেছি আমরা। আমরা কি পাচ্ছি? কোনো কিছু পাইছি? এই যে জয়েন্ট ইকোনমিক যে কাউন্সিলের মিটিং হচ্ছে সেখান থেকে কোনো কিছু আমরা না, হালাল খাবার বিনিময় হবে। বাংলাদেশে হালাল খাবার নাই, যমুনা ছাড়া। হালাল সাবান আছে, আর কোনো হালাল খাবার বাংলাদেশে কোনো কোম্পানিই নাই। তাহলে এটা কার আছে? হালালের ব্যবসাটা কার? হালাল ব্যবসা আছে পাকিস্তানের। যে এবং এই হালালের ব্যবসাটাও, এটা আপনি জানেন কিনা, যে হালাল শব্দটা দিয়ে ব্যবসা করছে ইসরায়েল। বিকজ দে ফাউন্ড ইট যে মুসলমান এত, মানে ইসরায়েলরা ব্যবসায়ী বোঝে, তারা দে ফাউন্ড ইট যে মুসলমান এত মোটো মুসলমান, এদের মার্কেটিং করার জন্য আমরা এই এই ব্র্যান্ডিং করি, হালাল ব্র্যান্ডিং করি। তারা হালাল ব্র্যান্ডিং করছে, আমরা এটা নিয়ে খাইছি। কিন্তু আসলে কি হয়েছে, আমি একটু আগে বললাম যে আপনি যদি মুরগির জবাইয়ের জায়গাতে যান, সেখানে দেখতে পাবেন এটা হালাল না তো, বাট এটা হালাল বলে প্যাক প্যাক করার পরে যখন সিল মেরে দেয় হালাল, এটা কি হালাল? বাট উই আর, আমরা এমন একটা নেশন যে আমরা এগুলোতেই বিশ্বাস করি। তো হুম পাকিস্তান তার ব্যবসাটা করবে, এখানে ব্যবসা করবে। এবং আপনি দেখবেন যে, দেখেন আমাদের মা বাবাদের মধ্যে অনেকেই যখন রিটায়ার করে, তারা তাদের রিটায়ারমেন্টের যে টাকাটা পায়, এটা কিন্তু ন্যাচারাল সোনালী ব্যাংকে রাখে না। কেন জানা? শেষ বয়সে এসে মনে হয় তাকে হালাল হইতে, মানে তাকে ধার্মিক হইতে হবে। সে কোথায় রাখে জানেন? ইসলামী ব্যাংক কেন এত ফুলে ফেঁপে উঠে? সব ইসলামী ব্যাংক, ইসলামী শরিয়া মতো যতগুলি ব্যাংক আছে, ওই ইসলামী শরিয়া মেনে ওরা কিন্তু ওখানে রাখে, কারণ ওনারা সুদ খাবেন না। কিন্তু ওনারা প্রকারান্তের লাভের জায়গায় সুদই তো খাচ্ছেন নাকি? হুম কিন্তু আমাদের মা বাবারা বা আমাদের মা বাবা যারা রিটায়ারমেন্ট হচ্ছে, তারা কিন্তু ইসলামী ব্যাংকে এভাবে ফুলে ফেঁপে বড় করছে। হুম। সাইফুল ভাই, এমনিতে বাংলাদেশে এখন যেভাবে করে ইসলামিকীকরণ হচ্ছে, ভবিষ্যৎটি কি দেখেন? এই আপনি তো ফিলোসফারের মতো আমাকে জিজ্ঞেস, আই এম নট এ ফিলোসফার, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। হোয়াট আই সি, ফিউচারটা হলো বাংলাদেশের খুব গ্লুম। আমি যেটা দেখি খুব গ্লুম, আমাদের কোনো ভবিষ্যৎ এখন পর্যন্ত, আদার দেন টপলিং দিস গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশে জামাত মুক্ত না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই, এটা আমি বুঝি। কিন্তু যদি ফিলোসফিক্যাল বিষয়গুলো নিয়ে এক্সপ্লেইন করেন, এই করেন, সেটা অনেক লম্বা বিষয় রে ভাই। সেটাতে না যায়, কিন্তু জামাত তো ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, যে বাই হুক আর ক্রুক, মানে যেমন যেমন করে হোক তারা ক্ষমতায় যেতে চায়। কেন বিএনপি গেলে কি জামাত ক্ষমতায় যাবে না? বিএনপি তো ঘোষণা দিয়ে বসে আছে যে আমাদের আমাদের সাথে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যারা ছিল সবাই আমাদের সরকারে থাকবে। বিএনপি তো ঘোষণা দিয়ে বসে আছে, তো আমার তো ক্ষমতায় যাচ্ছে। আমি আলাদাভাবে যাওয়ার না গেলেও বিএনপি সাথেও ক্ষমতায় যাচ্ছে। সো এটা নিয়ে আমি কিন্তু, আমি দেখেছি যে আমার তো ক্ষমতায়। এটা হলো জামাত এখন এটা ক্ষমতায় হলো আছে এই মুহূর্তে। হ্যাঁ, এটা হলো ওই যে কুকুর আর বিড়ালে যে দৌড়াদৌড়ি করে, এরকম অবস্থা হয়ে যায়। কারণ এরা জামাত কোনোদিন মেইন পাওয়ার হিসেবে, যদি ভোট হয় মেইন পাওয়ার হিসেবে যেতে পারবে না, তারা কিন্তু বিএনপির ঘাড়ে চেপেই যাবে। বাট একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে যে তারা এককভাবে ক্ষমতা, ইট ইজ ইম্পসিবল। বাংলাদেশের যদি কৃষক কৃষানি বেঁচে থাকে, বাংলাদেশের শ্রমিক নারী পুরুষ শ্রমিক যদি বেঁচে থাকে, কোনোদিন জামাত ভোট পাবে না। কারণ তারা জানে যে জামাত যদি ক্ষমতা আসে, আমাকে প্রথমে লিমিট করে ফেলবে, আমাকে সম্পদ। আপনি শফিকুর রহমানের একটা দেখছেন, বক্তৃতা দেখছেন লাস্ট আজ কি গতকাল বাংলাদেশ টাইম? সে কি বলতে জানেন? মেয়েদেরকে, ওনার সহজ বুদ্ধি, মেয়েদেরকে সুবিধা দেওয়ার জন্য উনি কি করতে চান, কর্মঘন্টা 5 করে দেবেন। দেখেছি। আরে ভাই, আপনি খালি দেখেন যে আপনি এটা কি তৈরি করতেছে তারা। প্রথমত হলো 5 ঘন্টা করার পরে কোনো প্রতিষ্ঠান কি কাউকে এমপ্লয় করতে চাইবে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা? চাইবে না। তাহলে মেয়েরা কিন্তু ডিসকার্ডেড হইল ক্লাস। আপনি কিন্তু যেটা এই কি বলে সো কল্ড জঙ্গি উত্থানের পরে পরিবারে পরিবারে যে ঝগড়াগুলো হয়েছে, আপনি দেখেন বাপের সাথে ছেলে, ছেলের সাথে মায়ের, মায়ের সাথে বাপের, বাপের সাথে অমুক, সবার সাথে সবাই, একটা পরিবারকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। কিন্তু আপনি আপনার পরিবারে খোঁজ নিয়ে দেখেন, অনেকের পরিবার কিন্তু একে অপরের সাথে কিন্তু ফাইট করতেছে। এরা সেই ফাইটটা লাগাতে চায়। কি ফাইট? যে মেয়েরা কষ্ট করে বা মানে অর্জন করেছে চাকরিগুলো, তারা চাকরিগুলো হারাবে কেন? তা যখনই তার
এখন যে পাশাপাশি বসে আছে, ধরেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মহিলা, একজন মানে কয়েকজন আরেকজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পুরুষ, তারা দুজন কিন্তু এখন বন্ধু, একসাথে পাশে বসে, বন্ধু বলতে আমি কলিগ, তারা কলিগ। যখনই মেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের মানে কর্মঘন্টা 5 হবে, তখন কি হবে, সংঘাত বাঁধাবে না? যেটা এখন কিন্তু এই যে জঙ্গি টেক ওভারের কারণে কিন্তু ঘরে ঘরে যে সংঘর্ষ হচ্ছে, বাপের সাথে ছেলে, ছেলের সাথে মায়ের, মায়ের সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা এক মতামত ভুল। এখন এখন যে যে মতবিরোধ গুলো প্রত্যেকটা পরিবারে হচ্ছে যে আমরা ভুল করেছি, অমুক ভুল করছে, তমুক করছে, একে অপরে ভুল ধরছে। তো যখন এই জিনিসটা এরা যে বলে, এই জিনিসটা সত্যি যদি কায়েম করতে যায়, আপনি নারীরা কি কি সুবিধা পাবে, না নারীরা চাকরি হারাবে? ও, তা দে প্লাস গোনা লুজ। প্লাস তার কলিগের কাছে, কলিগ তার চাকরি খাওয়ার জন্য চেষ্টা করবে। রাইট। আর কে মালিক কেন নিবে নারীকে? কারণ তাকে ধরেন যদি নিল, আমার মালিকরা খুব উদার হয়ে গেল, সব জামাত হয়ে গেল, সব সব আচ্ছা। ইমিডিয়েটলি মুসলমান হয়ে গেল। হ্যাঁ, হুম মুসলমানি করানো হলো তাদেরকে, তার মুসলমানি করার পর তাদেরকে বলে করতে হবে, করলো তারা। হুম। করার পরে আপনি কলিগে কলিগে মারামারি হবে তো, এই দেখ। চক্রান্ত, এটা একটা চক্রান্ত। এখন ইলেকশন ইলেকশন নিয়ে যে এত কিছু করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ইলেকশন পেছানোর ষড়যন্ত্র চলছে। এটা তো সব সময় বলে আসতেছে, এটা হলো সেফগার্ড বক্তব্য, এটা হলো ওনারা মানে কোনো না কোনো ভাবে ফেব্রুয়ারিতে যেতে চান আর কি। সেটার জন্য উনি খালি প্রতিদিন একটা রেকর্ড বাজাচ্ছেন, এটা ভাঙা রেকর্ড বলে অনেকে। হ্যাঁ, তো এই রেকর্ড বাজাচ্ছে যে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে, নির্বাচনে এটা হলো যারা নির্বাচন চায় না তাদেরকে সবসময় দৌড়ের উপরে রাখার জন্য। যেমন জামাতে নির্বাচন চায় না, জামাত নির্বাচন ছাড়াই তো তারা ক্ষমতায়, হুম। এনসিপি নির্বাচন ছাড়া, নির্বাচন ছাড়াই তো তারা ক্ষমতায়, তো তারা কেন একটা নির্বাচন দিয়ে বিএনপি কে আনতে চাবে? তো সাইফুল আমিন ভাই, একটা কথা শুনতে পাচ্ছি যে ভারত চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আর না আসুক, মানে ইনক্লুড হোক আর না হোক, বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যাক। আপনি কি শুনেছেন নাকি এরকম কিছু? এটা ওরা মুখে বলে। আমি ওদের জয়সওয়ালের অনেক ইনক্লুসিভ শব্দ শুনেছি, অনেক ইনক্লুসিভ, কিন্তু মোদির মুখে শুনছেন ইনক্লুসিভ? তাইলে আপনি যে সবকিছু নির্ধারণ করবে, বা জয়শঙ্করের মুখে ইনক্লুসিভ শুনছেন? জয়শঙ্কর মুখে বলে যে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই, কোন ইনক্লুসিভ বলে না। সো তারা কিন্তু নির্বাচন যে বাংলাদেশে হবে না, ওরা এখন পর্যন্ত সন্দেহের চোখেই দেখছে। কিন্তু ওদের মুক্তি, আপনি যদি জয়সওয়ালের কথা দিয়ে যদি এটা বিবেচনা করেন, এটা হলো ধরেন ফরেন মিনিস্ট্রিতে আমাদের ফরেন অফিসের যে ডিজিইপি, আপনি নিশ্চয়ই চিন্তা, যে টাইম টু টাইম ব্রিফিং করতো, গদ বাঁধা কথা বলে শেষ করতে, জাস্ট জয়সওয়াল এগুলো বলে। তারা যেন নির্বাচন হতে দিবে বা নির্বাচনের পক্ষে, আই ডোন্ট বিলিভ ইট, বিকজ একটা কথাই আপনাকে বলি, যে এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে, সেই বিএনপি ভারতের সাথে কি আচরণ করবে সেটা আগে নিশ্চিত হতে চাইবে। যেটা তারা, আপনি মনে আছে 5ই আগস্টের পরে প্রথম বিএনপির পক্ষ থেকে প্রথম আমির খসরু মাহমুদান গং ইয়াতে গেছিল, দিল্লি যায় কথা বলে আসছে, মনে আছে আপনার? হুম সে তো কেন গেছিল? ভারতের আশীর্বাদ পাওয়ার জন্য। সেই আশীর্বাদ তো তারা দুইবার এই পর্যন্ত গেছে। সালাউদ্দিন সাহেব 10 বছর ধরে ওইখানে কি বলে ছিলেন, এবং ওখানে ওদের আতিথেয়তায় ছিলেন। তো সালাউদ্দিন সাহেবের তো ওরা ইয়ে করতে পারতেছে না যে এটা এনশিওর করা যে দিস উইল বি এ গভর্নমেন্ট দ্যাট উইল নট বি এনিমি অফ ইন্ডিয়া। এটা তো ওরা নিশ্চিত করতে পারে না, যে কারণে ইন্ডিয়া এখন পর্যন্ত বলেই যাচ্ছে যে তারা বলছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন, গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তাদের সাথে আমরা কথা বলবো, এই ইউনুসের সাথে আমরা কথা বলবো না। কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে কে আসবে সেটাও কিন্তু হুম তারা এখন পর্যন্ত ইয়ে না। এখন যে জামাত আসে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই জয়সওয়ালের কথাটা কোথায় যাবে? হুম। আহ, গতকাল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কিভাবে হয় সেটা দেখে নেবেন। এটা শেখ হাসিনা বলছেন, শেখ হাসিনার দয়া। কিন্তু শেখ হাসিনার একদম লোয়ার লেভেলের কর্মীও কিন্তু এই কথাটাই বলছে, যে খালি এই ইয়ার শিডিউলটা ঘোষণা করুক, তারপরে দেখা যাবে যে কেমনে নির্বাচন করে, শিডিউলটা ঘোষণা করতে দেবে। এটা কিন্তু আমার সাথে আপনি যাদের ফোন পান তাদের কাছে আপনি হয়তো ওই যে আর্মি এই সেই ওদের রক্ষা করা অমুক করার জন্য, বা ওরা খুব কষ্টে আছে এটা বলে। কিন্তু জানেন আমার সাথে যারা কথা বলে, আমি যাদের সাথে কথা বলি, এরা আওয়ামী লীগের একদম তৃণমূল,
এরা তাদের অপেক্ষায় সঙ্গেও আছে। আমার কথা হয়। ওরা অপেক্ষায় আছে খালি, ওরা ওরা বলছে যে আমরা তো এই মানে ইয়ে করার জন্য, যে পিটানোর জন্য রেডি হয়ে বসে আছি। শুধু আমাদের ইলেকশনের শিডিউলটা দাও, শিডিউলটা দিলেই আমরা এরপর তো দেখবো যে কেমনে নির্বাচন। এটা তো আমি শেখ হাসিনা, আজকে শেখ হাসিনা এগুলো কিন্তু সব তার কর্মীদের মুখ থেকে এটা পাইছে, যে কর্মীরা এরকম। উনি ওটা বহাল রাখছেন। আমি আজকে একটা ইমেল পেয়েছি, সেখানে আওয়ামী লীগের তৃণমূল থেকে ইমেলটা পাঠিয়েছে। তো সেখানে তারা বলছে যে তারা আগে রাজাকার জামাতিদের বিদায় না করে নির্বাচন চায় না। তাতে যদি শেখ হাসিনাও এর বিপক্ষে থাকে, মানে শেখ হাসিনাও যদি নির্বাচনে যেতে চায়, তারা রাজি না। আপনি আরো এক্সট্রিম আছে, আরো এক্সট্রিম আছে। আপনি তো এটা আপনি মেল পেয়েছেন, আমারও এক্সট্রিমটা কি জানেন? শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো উনি কেন ভিডিও কনফারেন্সে এসে আমাদেরকে বলছেন না? আসলে কি উনি আমাদের বলছেন না? বলছেন না, এইটা কিন্তু তারা তারা শেখ হাসিনার উপস্থিতি নিশ্চিত করছে। শুধু উপস্থিত শেখ হাসিনা তার চেহারা দেখাবে, বলছে যে বাংলাদেশে একটাও এই কেন্দ্র থাকবে না। উনি খালি আমাদেরকে একটু চেহারা, আপা ভালো আছেন আপা, আমাদের আমাদের আপা আমার মতো, আমাদের মতো আছে। আমরা তো নিশ্চিত না আমাদের আপা কিভাবে আছেন, কেমন আছে। গত 14 মাস আপার চেহারা তারা দেখে নাই, শুধু কণ্ঠ শুনেছে। তো তারা তো আপাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আপাকে দেখার পরে ওরা কি করবে আপনি জানেন না। আর এই আওয়ামী লীগকে তো আপনি চেনেনই, তাই না? এই আওয়ামী লীগ কি জিনিস এটা তো সবাই জানে। ওরা বিরোধী দলে ভালো খেলে, সরকারি দলে গেলে ওরা বাটপারি করে, আমাদের সাথে বাটপারি করে। না না না, তারা বাটপারি করে না, বাটপারি করে হচ্ছে কোথা থেকে কোথা যেন মৌমাছি আসতে থাকে, বুঝছেন? না 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 তো না, আপনি কি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, সে কি, সে কি, সে তো মৌমাছি না? সে তো বাটপারি করছে এই দেশের সাথে। সে তো একটা সেকেন্ড ইন কমান্ড ছিল একটা পার্টির। সে তো তার নেত্রী, সে সেকেন্ড ইন কমান্ড। বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সরওয়ার্দিকে কিভাবে চালাতেন? সরওয়ার্দিকে উনি কিভাবে জনগণের সাথে মেশাতেন? ভাসানী যখন প্রেসিডেন্ট, তখন ইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে চালাতেন? অথচ এই জেনারেল সেক্রেটারি, এই রাম ছাগলটা, সরি আপনার অনুষ্ঠানে এটা বললে অনেকে আমার উপর খেপে যায়, এই ওকে রাম ছাগল, আমি ওরা রাম ছাগল ছাড়া কিছু বলি না। এই রাম ছাগলটা তার নেত্রীকে প্রোটেক্ট করতে পারে না। হাউ হি ইজ জেনারেল সেক্রেটারি? আপনি ভাবেন তো ভাই, আমি ছোট্ট একটা অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি রিপোর্টার জেনারেল সেক্রেটারি, তো জানি আমি যদি আমার প্রেসিডেন্টকে রক্ষা না করি, কে রক্ষা করবে? প্রেসিডেন্ট আমার রক্ষা করবে নাকি? কর্মী বাহিনী কার হাতে? জেনারেল সেক্রেটারিতে। সাংগঠনিক ক্ষমতা কার হাতে? জেনারেল সেক্রেটারি। সেই জেনারেল সেক্রেটারি 4 তারিখ রাতে আত্মসমর্পণ করে আসছে কার কাছে? ওয়াকারুজ্জামানের কাছে। ওয়াকারুজ্জামান আশ্বাস দিয়েছেন ওনাদেরকে রক্ষা করবেন। তাহলে ওনার সংগঠনটা কই গেল? বলতে পারেন, এমনও বলেছেন আমি শুনেছি, সে যুক্তি দেখা, আপা আমাদেরকে নির্দেশ দেয়। আপা নির্দেশ দিচ্ছে মানে আপনি তাহলে কে? আপনি আপাকে বুঝাবেন আপা আপনার সিকিউরিটি শুধু না, আমার সিকিউরিটি দেবে না, আমার পার্টির সিকিউরিটি, আমার প্রতিটা কর্মীর সিকিউরিটি, আই উইল ফাইট ব্যাক। আমি পলিটিক্যালি ফাইট ব্যাক করবো, আই উইল বি অন দ্য স্ট্রেট। তারা স্ট্রিট আসবে, আমিও স্ট্রিট। লেট আস হ্যাভ এ ফাইট, হু ইজ স্ট্রঙ্গার, এটা প্রমাণ হোক। এই রাম ছাগলটা বলছে একবারও? তা না, আপনি এখন কেন, সবাই তো আপনি বলে কেন, তারা আপনি শেখ কেন হাসিনার সামনে মৌমাছির কেউ উপরে কথা কথা বলতে বলেন? পারে না। আপনি কেন মৌমাছির কথা বলবেন? বলবেন না। আপনি মৌমাছির যে রানী ছিল, যে রানী থাকে, রানীর সাথে কিন্তু সিপা সালারও থাকে। এই সিপা সালার তো আমার জেনারেল সেক্রেটারি পার্টিতে। পার্টিতে জেনারেল সেক্রেটারি হলো সবচেয়ে পাওয়ারফুল পজিশন রে ভাই, নট দি প্রেসিডেন্ট। সে হলো সাংগঠনিক ক্ষমতার অধিকারী। সে তার নেত্রীকে বোঝানো উচিত ছিল যে আপা, আমি আপনাকে ডিফাই করলাম, আপনার এই কথা আমি শুনি না, আমি মাঠে থাকবো, লেট আস ফাইট। তারপর তাদের তো ভয়, যদি পদ আর না থাকে। এই এগুলো বললেন, তাহলে সে জেনারেল সেক্রেটারি কেন হয়েছে? তার মানে সে উচ্ছিষ্টভোগী। তাহলে আপনি কেন তার পক্ষে কথা বলবেন যে এরা, আমি কার সে তো পক্ষে কথা বলছি উচ্ছিষ্টভোগী। না, খালি সবাই খালি পক্ষে পক্ষে বলে, আমি কার না না পক্ষে না, বলছি না। পক্ষের ব্যাপার বলছে না, আপনি ওকে ডিফেন্ড করতে পারেন না। সবার ব্যাপারে আমার বলেন না। আমি এই জেনারেল সেক্রেটারি, এই সাংগঠনিক সম্পাদক, সবগুলোর বিচার করে এগুলাকে ইয়ে, পার্টির মধ্যে বিচার হওয়া উচিত এদের। সবগুলো সাংগঠনিক সভাটা, একটা দুটা না, সবগুলো জয়েন্ট সেক্রেটারি সব এবং জেনারেল সেক্রেটারি বিচার হওয়া উচিত। কেন বিচার হওয়া উচিত? তোমরা সাংগঠনিকভাবে ব্যর্থ হয়েছো, সো এখন পর্যন্ত একটা নির্লজ্জ, এরা একটাও কিন্তু পথ ছাড়ে নাই রে ভাই। হুম। এত নির্লজ্জ এই সাংগঠনিক সম্পাদক গুলি, এত নির্লজ্জ আমি জয়েন্ট আজকে সেক্রেটারি প্রশ্ন গুলি। করেছিলাম, আজকে একজন আমার শোয়ে ছিলেন, তাকে প্রশ্নটি করেছিলাম। তো তারা অপেক্ষায় আছেন, শেখ হাসিনা যদি তাদেরকে পদত্যাগ করতে বলেন, তাহলে বাহ, তারা পদত্যাগ করবেন। তারা নির্লজ্জ। শেখ হাসিনা বলবে কেন তুমি পদত্যাগ করে তোমার নিচে যে আছে তাকে দায়িত্ব দিয়ে দাও?
দিস ইজ হুম। ইউর রেসপন্সিবিলিটি, ইউ ফেইলড। ওয়েন ইউ ফেইল, ওয়েন ইউ ফেল, সাংগঠনিক ব্যাপার দায়িত্ব রেখে আপনি তো অর্গানাইজেশন করছেন রে ভাই, করেন নাই? ছোটবেলা থেকে তো অর্গানাইজেশন করছেন, ছোট সংগঠন থেকে বড় সংগঠন, আমরা সবগুলি করছি। কোনো জায়গায় যদি আমি ব্যর্থ হয়েছে, যে আমি একটা দায়িত্ব আছি, আমি ব্যর্থ হইলে তখন দায়িত্ব ইয়েটা কি? যে পারবে তার কাছে দায়িত্ব দিয়ে দাও। রাইট। এই রাম ছাগলগুলো একটাও দায়িত্ব পালন করে না। এরা আমার উপর খুবই ক্ষিপ্ত, আমি জানি। আপনার অনুষ্ঠানে আমার দেখে আবার আমার আপনারা গালাগালি করলে আমার খুব মনে কষ্ট। আপনি আমার মানে আবার ব্যান্ড করে দেন কিনা এটাও একটা সন্দেহ আছে আমার। এ সম্ভাবনা আছে রে ভাই, সম্ভাবনা আছে। না, আপনাকে আমি কেন ব্যান করব? ওরা ঠিক দাবি আছে করবে। সাইফুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরো যদি কিছু বলার থাকে বলতে পারেন, আমি শেষ না, করতে চাই আর কি। আমি 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 কিছু বললাম, আপনি আমাকে বলাইছেন, আমি বলছি, আমার মনের কথা বলছি। ভালো হোয়াট করছেন। আই ওয়ান্ট টু সি, হোয়াট আই ওয়ান্ট টু সি আওয়ামী লীগ, হোয়াট আওয়ামী লীগের অর্গানাইজেশন স্ট্রাকচার কি হওয়া উচিত। হোয়াট হুম। আই ওয়ান্ট টু সি, শেখ হাসিনা প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তারই, তাকে সাপোর্ট করতে পারে জেনারেল সেক্রেটারি, তার মানে তার নির্বাচনে সঙ্গী করা উচিত। এরকম এরকম কি বলে, না, কি বলে সবাই এদিকে। তো বলে, সবাই তো বলে উনি কারো কথা শুনেন না, সেজন্য কেউ বলতেও আরে ভাই, সাহস পায় কথা না। শুনলে শোনাবেন আপনি প্রেসিডেন্টকে? আমার প্রেসিডেন্টকে আমি শোনানোর দায়িত্ব আমার না নাকি? হুম। আপনার সে আপনার নিশ্চয়ই আওয়ামী লীগের নেতারা বিষয়গুলি ভাবে এখন। আমি ভাবে জানি না ভাবে তারা আপনি, ভাবে কিনা। সেটার জন্যই বলছি আপনাকে। আচ্ছা। আপনি জানেন না যে ওবায়দুল কাদের কালকে মাঠে নামলে ওবায়দুল কাদের দাওয়া খাবে? হুম। বিশ্বাস করেন। কর্মীরা শেখ হাসিনা ছাড়া কাউকে মানতে রাজি কারণ নয়। আর কাউকে মানতে রাজি না, তারা কোনো টায়ার মানতে রাজি না, কারণ এই টায়ার গুলো সব ফেল করছে, তাদের নেত্রীকে ফেল করাইছে। জি। শেখ হাসিনা প্রাইম মিনিস্টারের বাদে আওয়ামী লীগের সভানেত্রী, তাকে ফেল করানো হয়েছে। জি। ঠিক আছে সাইফুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন ভালো এবং থাকার জন্য অনেক দুনিয়া। কৃতজ্ঞতা আমাকে সময় দিয়েছেন। জি। দেখেন, আপনাকে আমাকে নিষিদ্ধ করার জন্য আপনার কাছে প্রস্তাব আসে কিনা। আমি চাই, আমি 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 আওয়ামী লীগের এইসব নেতাদের আর আমার বিশ্বাস করেন, এদের চেহারা যে আপনারা দেখান না, আমার খুব কষ্ট লাগে সুলতানা। আপনাদের মতো যারা দেশপ্রেমিক, এইসব দেশদ্রোহীদের আপনারা কেমনে শোতে আনেন আমি জানি না। আমি হলে বয়কট করতাম। মানে আমি এখন পিওর রক্তে বিশ্বাস করি, এখন আর দোঁয়াশলা রক্তে বিশ্বাস করি না। আওয়ামী লীগের টোটাল লিডারশিপটা হলো দোঁয়াশলা। হুম। ঠিক আছে সাইফুল আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনিও ভালো থাকেন। আপনাকে ব্যান করবো না, অসম্ভব। আপনি আপনি সময় দিলেই আমি আমার আমার শো চলবে। আপনি ভালো থাকুন। বাট আপনি আমাকে ব্যান করার জন্য আপনি চাপে পড়বেন, এটা নিশ্চিত থাকেন। ও মাই গড, কে চাপ দিবে আমাকে? আপনার কাছে দেখেন, কি মনে হয় আওয়ামী লীগের কারো সাহস আছে আমাকে চাপ দেওয়ার? না নো। আপনার, ওরা এটা করে, ওরা যা করে ওরা আপনি জানেন করুক, না। কিন্তু আমি তো ওদের দাস না। আমি তো তাদের কথা শুনতে বাধ্য না। আমি ফ্রি, আমি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? এটা ওরা কিন্তু চাইবে যে আপনি খালি তাদের তোয়াজ করেন। অসম্ভব, এটা হবে না। ওকে, হ্যাঁ, লেট আস হ্যাভ এ সাইফুল আমিন ভাই চ্যালেঞ্জ। ভালো থাকেন। হ্যাঁ। আপনার একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আপনি তাদের দ্বারা ইয়ে হন কিনা। দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে কত বছর চেনেন সাইফুল আমিন ভাই? আমি চিনি আপনাকে, কিন্তু এখন তো কাউকে চিনতে কষ্ট লাগে। ও মাই গড। বিশ্বাস করেন, কাউকে চিনতে কষ্ট লাগে। আপনি যখন ওবায়দুল কাদেরের ইন্টারভিউ নেন, তখন আপনাকে চিনতে কষ্ট হয়। আপনি যখন এইসব ব্যর্থ এই লোকগুলি, যারা একটা সরকারকে শেষ করে দিছে, একটা দেশকে শেষ করে দিছে, আপনি কি বলেন ইউনুস শেষ তাদেরকে করছে আপনি একা? জবাবদিহিতা আনবেন না? তাদেরকে কাছে ইউনুস প্রশ্ন কি করবেন না? ইউনুস কি শেষ করেছে একা? এরা শেষ করেছে, খালি ওয়াকারুজ্জামানের দোষ, এদের দোষ নাই। হুম। সেই থ্যাংক আর ইউ। কি। হুম। জি, থ্যাংক ইউ সাইফুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন।